আজকে প্রথমেই কিছু স্টকের চার্ট দেখে কিছু স্টকের অ্যানালাইজ দিয়ে শুরু করব। এই অ্যানালিসিস ভিডিও আপনারাই চেয়েছিলেন যে কিছু স্টক নিয়ে সঞ্জয় আলোচনা করো, সেটা নিয়েই করছি। যেই স্টকগুলো আজকে একটু মানে নিউজে ছিল বা একটু মার্কেটে ভালো মুভ দিয়েছে, ভালো মুভ এবং খারাপ মুভ দুটো নিয়েই আলোচনা করব। এবং প্রথমেই বলে রাখি, এই যে স্টক নিয়ে আলোচনাগুলো করব চার্টে, কোনো রকম রেকমেন্ডেশন নয় বা ভাববেন না আমার পার্সোনাল পিক্স, তাও নয়। এই জিনিসগুলো একটু খবরে আছে, তাই জন্য আপনাদেরকে একটু আলোচনা করে দেখিয়ে দেবো। চার্ট প্যাটার্ন বুঝতে এতে সুবিধা হবে, কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন বা কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসাবে নেবেন না, সেগুলো আমি একদমই করছি না। জাস্ট এডুকেশন পারপাসে চার্ট কিভাবে দেখতে হয় সেটা নিয়ে করছি। প্লাস আরও একটা কথা বলে নিই, যে স্টকেই আপনি ট্রেড করুন না কেন, না মানে আমার এই ভিডিওটা দেখে কোনো স্টক আমি বলছি না, যে কোনো সারা জীবনে যা স্টক আপনি ট্রেডিং করবেন না কেন, অ্যাজ আ গুড প্র্যাকটিস কিন্তু সবসময় স্টপ লস রেখে কাজ করবেন। আর স্টপ লসটা এমনই রাখবেন যে আপনার সেই স্টপ লস যদি হিট হয়, তাহলে আপনার যে টোটাল ট্রেডিং ক্যাপিটাল আছে তার 1% বা 2%-এর বেশি যাতে চলে না যায়। আমি পার্সোনালি 1% 2% রুল মেনে চলি, যেখানে আমার একটা স্টক ধরুন নিলাম 10 টাকা নিচে, ধরুন তার স্টপ লস রাখলাম, কথার কথা বলছি, এবং সেই তার পজিশন সাইজটা আমি এভাবেই ক্যালকুলেট করি যে কটা স্টক বা কটা শেয়ার নেব সেই স্টকের, সেটা আমি এমনভাবে ক্যালকুলেট করি যাতে সেই স্টপ লস যদি হিট হয়, তাহলে আমার টোটাল যে ট্রেডিং ক্যাপিটাল আছে সেটা 1 লাখ হতে পারে, কারোর 5 লাখ হতে পারে, সেই টোটাল ট্রেডিং ক্যাপিটালের যাতে 1% বা 2%-এর বেশি হিট না হয়। এতে কি হবে, আপনাদের ট্রেডিং ফেলিয়ার হলেও কিছু কিছু ট্রেড ওয়ার্ক করবে না, কিছু কিছু ট্রেড ওয়ার্ক করবে, তাতেও কি হবে, আপনার ক্যাপিটালটা পুরোটা চলে যাবে না। অনেক সময় হয় যে একটা ট্রেডেই একজন 30% ক্যাপিটাল খুইয়ে দিয়েছে, তারপর সে ইনভেস্টার হয়ে গেছে, যে না ধরে বসে রাখি, কোনো একদিন তো দাম উঠবে। এভাবে ট্রেডিং হয় না। ট্রেডিংয়ের বেসিক জিনিসটা মনে রাখবেন, স্টপ লস রেখে যারা ট্রেড না করতে না পারেন তারা প্লিজ ট্রেড করবেন না, ঠিক আছে? ওকে, তো দেখুন, প্রথমে এইশার মোটরের রেজাল্ট ভালো এসেছে, তার জন্য স্টকটা কিন্তু আপার এন্ডেই কনসলিডেট করছিল অনেক দিন ধরে, এই আপার ব্যান্ডে। যেহেতু একটু জুম আউট করে দেখলে দেখবেন বেশ অনেকটাও বেড়েছিল, তারপর আপার এন্ডে কনসলিডেট করছে, তারপর থেকে একটা কিন্তু ব্রেকআউট মতো দিয়েছে, তাই জন্য একটু আলোচনা করে দিলাম। চার্ট প্যাটার্ন ভালো। জেকে টায়ারের চার্টটা কিন্তু বেশ ভালো, দেখুন এর প্যাটার্নটা কেমন, কনসলিডেশন করছে তারপর ব্রেকআউট। সুতরাং ব্রেকআউটে কি নেবেন, নিচে অ্যান্সার লিখুন। ধরুন এরকম একটা চার্ট, আমি জেকে টায়ারের কথা বলছি না, কোনো একটা স্টকের চার্ট, যে এরকম বাড়ে, তারপর কনসলিডেশন করে, তারপর আবার বাড়ে, তারপর আবার কনসলিডেশন করে, আবার বাড়ে, তাহলে কোন জায়গাটা বেটার এন্ট্রি নেওয়ার পক্ষে? অবভিয়াসলি কনসলিডেশন জোন যখন চলে। এবার কনসলিডেশন বা ঠিক যখন কনসলিডেশন জোন থেকে ঠিক যখন ব্রেকআউটের প্রবণতাটা দেখায় তখন, রাইট? তো এইভাবে বুঝে কাজ করবেন, এই নয় যে আজকে বেড়েছে, ও এসেছে তাহলে উপরে নিয়ে নাও। ওইভাবে ট্রেডিং হয় না, একটু মাথায় জিনিসটা রাখবেন, ঠিক আছে? চলুন এবার পরের স্টকে আসি। পরের স্টক যদি দেখি, একটা কেইনস টেকনোলজি। এটা আপনাদের প্রচুর প্রশ্ন এসেছে, কেইনস টেকনোলজি নিয়ে একটু আলোচনা করুন, অ্যানালাইসিস করুন, সেটা করি। কারণ কেইনস টেকনোলজি একটা সময় বেশ ভালো কোম্পানি ছিল, এবং দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমি যদি দেখি, মোটামুটি 636% রিটার্ন জেনারেট করে দিচ্ছে, মানে 6 গুণ, 6.5 গুণ হয়েছে। তারপর কনসলিডেশন করছিল, কিন্তু তারপর থেকে অনেকটাই ভেঙে পড়েছে। এবার তাদের কষ্ট লাগছে যারা এই সব জায়গায় হয়তো নিয়েছেন তাদের। চার্ট উইক আছে, চার্ট যদি দেখেন চার্ট দুর্বল, ঠিক আছে? কেইনসের হচ্ছে কেন, যেহেতু আর্নিংগুলো খুব একটা ভালো হচ্ছে না। এবারও যে আর্নিং হয়েছে খুব একটা ভালো হয়নি, দেখতেই পাচ্ছেন একটু রেডে এসেছে, মানে একটু নেগেটিভলি সারপ্রাইজ করেছে, যা স্ট্রিট এক্সপেকটেশন করছিল তার থেকে কম এসেছে। এবার প্রবলেমটা কি দেখুন, আগেও স্টকটা 6.5 গুণ বেড়ে গেছে, হাই পিই স্টক। একটু যখন খারাপের, মানে খুব একটা খারাপ বলবো না, একটু যখন ওই স্যাটিসফ্যাক্টরি ব্যাপার না আসে, মানে অঙ্কে ওই সবাই 98 ভেবে থাকে যে আসবে, 90 এলেও স্টকটা ক্র্যাশ হয় বা খারাপ দিকে থাকে, ওইটাই হচ্ছে। তো সেই ব্যাপারটাই হচ্ছে, তাই জন্য কিন্তু নিচের দিকে আছে, যদিও 1-2 দিন একটু বেড়েছে,
ঠিক আছে, তাও এখনো চার্টটা আপাতত উইক আছে। এর উপরে যখন যদি যায় এবং এর উপরে যদি যায় স্টে করে এবং হায়ার হাই হায়ার লো এরকম যখন চার্ট প্যাটার্ন ফলো করে, যেমন একটু আগে আপনারা জেকে টায়ার বা অন্যান্য বুল স্টকগুলোতে দেখলেন, একটু হাই হয়েছে, কনসলিডেট করেছে, আবার হাইয়ার হাই, আবার হাইয়ার লো, আগের লোকে ভাঙছে না, আগের এই যে সুইং লো এখানে যে করেছে সেটাকে ভাঙছে না, এরকম প্যাটার্ন যখন দেখা যাবে তখন দেখা যেতে পারে। তাছাড়া কিন্তু কেইনসের চার্টটা দুর্বল হয়েছে, সেটা আমি বলছি। যথেষ্ট আগে রিটার্ন দিয়েছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু এখন উইক। আচ্ছা, আপনাদের অনেকের প্রিয় সুপ্রিম ইন্ডাস্ট্রিজ নিয়ে আপনারা অনেকে জানতে চান, সেখানে আমি বলবো চার্ট মানে কি বলবো, খুব একটা আহামরি নয়। এর থেকে বুল রানের চার্ট তো আছেই, দেখলেন এইশার মোটর দেখলেন, জেকে টায়ার দেখলেন, আরো হয়তো একটা দুটো দেখবেন। তবে আপাতত একটু দেখা যাচ্ছে যে একটু হয়তো হায়ার হাই হায়ার লো এর ফরমেশন দেখা দিচ্ছে। তবে এই লো গুলো যাতে না ভাঙে সেইগুলোর দিকে একটু নজর রাখবেন। তার মানে লোয়ের কারোর কাছে যদি থাকে লোয়ের নিচে স্টপ লস রাখার জরুরি, এই ধরনের চার্টে, এগুলো তো আশা করি আপনাদের জানা আছে। আমি পিওরলি ট্রেডিং পারপাসে বলছি, একদমই লাফিয়ে পড়ে নিতে বলছি না, কারণ এইগুলোর কোনোটাতেই আমার পার্সোনাল পজিশনও নেই। আপনাদের ডিমান্ডে আমি স্টকগুলোকে অ্যানালিসিস করছি এবং আজকে অনেকটা বেড়েছে, তাই জন্যই আলোচনা করছি। যেমন এইশার মোটর আজকে একদিনে 6%। আচ্ছা, তারপর অ্যাস্ট্রাল। অ্যাস্ট্রালের চার্টটা একটু ইন্টারেস্টিং দেখুন। কেন কেন ইন্টারেস্টিং সেটা একটু বলি। দেখুন, অ্যাস্ট্রাল অনেক দিন ধরেই বা অনেক মাস ধরে আন্ডার পারফর্ম করছে। এই জোনটা দেখুন, এই জোনটায় একবার এসেছিল, নিচে গেছে, দুবার রিটেস্ট করেছে, নিচে গেছে। আগের যতটা নিচে যাওয়ার ব্যাপারটা সেটা এখন একটু কম হয়েছিল, তারপর আবার এই জোনটাকে চ্যালেঞ্জ করেছে আজকে। ঠিক আছে, চ্যালেঞ্জ করছে, সুতরাং এইটির দিকে নজর দেওয়া উচিত যদি এখান থেকে ব্রেকআউট হয়। ক্লিয়ার? মানে যারা চার্টের একটু বেসিক জিনিস জানেন বা টেকনিক্যাল ব্যাপারটা জানেন তারা এটা বুঝতে পারবেন। যদিও আপনাদের জন্য বেসিক মানে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর একটা আলাদা কোর্স আমি আনতে চলেছি, হয়তো 1-2 মাসের মধ্যে রিলিজ হবে। তার জন্য প্লিজ সঞ্জয় টক্স অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমি পারলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে অ্যাপের লিঙ্কও দিয়ে দেবো, সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে রাখুন। লিঙ্ক থেকেই করবেন, গুগল প্লে স্টোরে রিডাইরেক্ট হয়ে যাবে। তো সেখান থেকে ইনস্টল করে নেবেন। তাতে কি, আমি যদি কোনো কোর্স লঞ্চ করি বা মাঝে মাঝে আমি ফ্রি ওয়েবিনারও করি, সেইগুলোর সব ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, কেন বলছি এবার দেখুন জুম আউট করে। অ্যাস্ট্রাল অনেকটা মানে আগে ভালো স্টক ছিল, তারপর বিজনেস ভালো চলছিল না, দেখতেই পাচ্ছেন রেজাল্টগুলো রেড রেড আসছিল, মানে নেগেটিভলি সারপ্রাইজ। তো নিচের দিকে গেছে, তারপর কিন্তু এই কনসলিডেশন ফেজে চলে গেছে এবং আবার কনসলিডেশন ফেজের হাইয়ার জোনকেও কিন্তু অ্যাপ্রোচ করছে, সুতরাং এদিকে নজর রাখা যায়। কিন্তু এখান থেকে আবার মনে করিয়ে দিই, এইসব জায়গা থেকে কিন্তু বহুবার ও নিচের দিকে এসেছে, সুতরাং এখনই নেবার জায়গা কিন্তু নয়। ঠিক আছে, এটা কনজেশন জোনটাকে কিভাবে ও অ্যাপ্রোচ করে, এটাকে মানে ডিসিসিভলি ব্রেক করে কিনা, তাই জন্য ওয়াচ লিস্টে রাখতে পারেন নিজের পড়াশোনার জন্য। লরাস ল্যাব আপনাদের অনেকের হয়তো প্রিয় স্টকটা, কারণ এক সময় অনেকটা বেড়েছিল এবং কি বলবো 2025-এও মোটামুটি 94% রিটার্ন 2025-এ, মানে মে 2025 থেকে জানুয়ারি 2026 পর্যন্ত, এটা অনেকটাই। যেখানে 2025-এ তেমন কিছু হয়নি, লরাস ল্যাব কিন্তু বেশ ভালো রিটার্ন দিয়েছে। তারপর দেখুন এই এই একটু মানে থিতিয়ে পড়াটা, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে কোনো অস্বাভাবিকতার ব্যাপার নেই বা একে কমপ্লেন করেও কোনো লাভ নেই। চলুন তার পরের স্টকে আসি। অ্যাস্ট্রাল নিয়ে বললাম, ভারত ফোর্জ। অ্যাস্ট্রাল আর ভারত ফোর্জকে একটু স্পেশাল স্টার মার্ক দিয়ে রাখবেন, বিশেষ করে একটু সময় নিয়ে পড়াশোনাটা করবেন নিজেরা অ্যানালিসিস যখন করবেন। ঠিক আছে, অ্যাস্ট্রাল আর ভারত ফোর্জ। ভারত ফোর্জ ভালো যে কোম্পানি নয় সেটা তো মানে বলা যাবে না, ভারত ফোর্জ ভালো কোম্পানি, বাট অনেক দিন ধরেই বিজনেসটা একটু কি বলবো, একটু মানে স্তিমিত অবস্থায় চলছে, মানে মোটামুটি চলছে, মানে বুঝতে পারছেন, মোটামুটি স্বাভাবিক যাকে বলে, অস্বাভাবিক গ্রোথ, অস্বাভাবিক কিছু হচ্ছে যে তা নয়, স্বাভাবিক চলছে, ঠিক আছে। আবার কিন্তু এই যে হাই জুন 2024-এর যে হাই, তারকে অ্যাপ্রোচ করার দিকে যাচ্ছে। এতদিন একটু কনসলিডেট করেছিল, তারপর আবার কিন্তু এখানে যাচ্ছে, সুতরাং নজরটা রাখবেন এই জোনগুলোতে। আমার কাজ হলো আপনাদের পড়াশোনার জন্য কিছু লিস্ট তৈরি করে দেওয়া, যেগুলো আপনারা পড়াশোনা করতে পারেন।
সেগুলো নিয়ে ট্রেডিং করবেন করবেন না কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আবার বলছি, এগুলোকে কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস হিসাবে নেবেন না, এগুলোকে জাস্ট আমি স্টক অ্যানালাইসিস পারপাসের জন্য আপনাদের বলছি। আর আপনাদের এরকম অ্যানালাইসিস ভিডিও ভালো লাগছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওকে ভালো লাগলে লাইকও অবশ্য করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রি অফ কস্টে। নিচে দেখুন সাবস্ক্রিপশন বাটন আছে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে, এই ধরনের অ্যানালিসিস ভিডিও আমি এবার থেকে খুব ঘন ঘন আনবো, তাহলে তার লিঙ্ক আপনার কাছে কিন্তু চলে যাবে বা ইউটিউব আপনার কাছে পৌঁছে দেবে। ওকে, আচ্ছা, এইবার আসি তো সুতরাং ভারত ফোর্জের দিকেও একটু নজর রাখবেন। তারপর যেটা নিয়ে এখন খুব মাতামাতি চলছে সেই স্টকটা এসবিআই। এসবিআই এর রেজাল্ট খুব ভালো হয়েছে, যদি আপনি দেখেন এখানেও রেজাল্ট দারুণ হয়েছে, পজিটিভ সারপ্রাইজ গ্রিন কালারে দেখছেন, মানে স্ট্রিট যা এক্সপেকটেশন করেছিল তার থেকে অনেক বেশি, 20% বেশি কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ, আমার মনে হয় 25% কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ। মানে পিএসইউ ব্যাংক, স্পেশালি এসবিআই এর মতো একটা বড় হাতির থেকে এক্সপেক্ট করা যায় না। এইচডিএফসি ব্যাংক মাঝে মাঝে 20% গ্রোথ রেট করে, সেগুলো ঠিক আছে, কিন্তু এসবিআই এর থেকে 20%, 25% কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ, সেটা কিন্তু সবার মানে চমকে দিয়েছে সবাইকে। এটা মানে দারুণ রেজাল্ট। তাই জন্যই দেখবেন 6-7% বেড়ে গেছে, যেটা খুব একটা স্বাভাবিক নয় একটা মেগা ক্যাপ কোম্পানির ক্ষেত্রে। হ্যাঁ, ইন্ডিয়ার নিরিখে এসবিআই মেগা ক্যাপ বলাই যায়। তো অবশ্যই বাউন্সে মানে একটা গ্যাপে ওপেন হয়ে উপরে যাচ্ছে, উপরে কি তাড়া করা উচিত, এটা বাচ্চা ছেলেও জানে যে না, উপরে যাওয়ার স্টককে তাড়া করতে নেই, যখন আবার ঠান্ডা হয়ে যায়, থিতু হয়, আবার একটু রিট্রেস করে, তারপর দেখা যায়, সেই জিনিসগুলো জানাই আছে, জাস্ট আপনাদের মনে করিয়ে দিলাম। কিন্তু এসবিআই কিন্তু ভালো, বা পিএসইউ সেক্টরটা বা ব্যাংক, পিএসইউ সেক্টর বলবো না, পিএসইউ ব্যাংক বলবো, কিছু কিছু ভালো ধরনের ব্যাংক যারা রেজাল্ট ভালো করছে কোয়ার্টার অন কোয়ার্টার, তাদের চার্ট দেখবেন তারা কিন্তু মোটামুটি ভালো আছে। এই নয় যে সব ব্যাংকই ভালো আছে, যারা ভালো রেজাল্ট করছে বা কোয়ার্টার অন কোয়ার্টার করে আসছে। আচ্ছা, তারপর আপনাদের আরেকটা স্টক যেটা আপনার মিস হয়ে গেল একটু, অ্যাপোলো হসপিটাল। অ্যাপোলো হসপিটাল অনেকে ট্রেডিং এর জন্য করেন মাঝে মাঝে, ইন্ট্রাডে এইসবের জন্য ঠিক আছে, কারণ মুভ যে দিচ্ছে দেখুন এখনো মানে কি বলে সাইডওয়েজ মার্কেটেই আছে, তো মাঝে মাঝে সেখান থেকে একটু উঠবে আবার নামবে, এরকম আছে। সুতরাং একটু ভোলাটাইল, স্বাভাবিক। তাই জন্য আপনাদের প্রশ্ন থাকে, তাই জন্য, না হলে এইখানে মানে এই চার্টে ইন্টারেস্টিং এখনো কিছু তৈরি হয়নি। যদি এই হাইকে ক্রস করে তাহলে হয়তো কিছু হবে, কিন্তু আপাতত কনসোলিডেশন বা সাইডওয়েজ জোনেই আছে। এসবিআই নিয়ে বললাম। অটো সেক্টরের আরেকটা টিভিএস মোটর, দেখতেই পাচ্ছেন একটু চার্টটা যেন একটু বুলিশ টাইপের, একটু ভালো ধরনের চার্ট আছে, তবে বারবার লক্ষ্য করুন বুলিশ মানে কি স্ট্রেট লাইনে উঠবে তা নয়, উঠছে আবার নামছে অনেকটা। এই সময় যাতে ট্র্যাপড না হয়ে যান, তার জন্যই স্টপ লসের কথা আমি বারবার বলি। স্টপ লস ছাড়া ট্রেড করে লাভ নেই। আর হাইতে ওই উঁচু হচ্ছে তখন লাফিয়ে পড়ে ফোমোতে পড়ে, না, সেই সবগুলো করলে হবে না। যখন একটু থিতিয়ে আছে নিচের দিকে, কিন্তু একটু আগের সুইংটাকে স্টপ লস রেখে, তাহলে বুঝে যাবে। মানে আমি ট্রেডিং এর ইন জেনারেল ব্যাপারটা বলছি, এই স্টকের ক্ষেত্রে বলছি না, আবার বলি, এই স্টকের না, ট্রেডিং এর ইন জেনারেল প্রিন্সিপাল গুলো আপনাদের বোঝাবার চেষ্টা করছি। ওকে, এইবার যদি সিএট, এটাও টায়ারের কোম্পানি, এটা অনেকটা জাস্ট এমনিই আছে, মানে কি বলবো, কনসোলিডেশন টু সাইডওয়েজ আপাতত আছে, যদিও চারটা মিডিয়াম টার্মে ঠিকই আছে। 2025-এ খুব একটা খারাপ করেনি। যদি 2025-এর লো থেকে নিই, মার্চ 2025 থেকে, তাহলে মোটামুটি ও 80%-এর মতো উপরে উঠেছে মার্চের লো থেকে। পুরো মার্কেট যখন ওই ট্যারিফের জন্য নিচে ছিল, সেখান থেকে 25%-এর মতো রিটার্নও দিয়েছে। অরবিন্দ ফার্মা নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন, তার উত্তর দিই। ডেইলি চার্ট, অরবিন্দ ফার্মার ডেইলি চার্ট দেখতেই পাচ্ছেন, কয়েক মাস ধরে একটা বাক্সের মধ্যেই আছে। এবার তার মধ্যে ইউএস এফডি এর যখন খবর আসে বা রিসেন্টলি রেজাল্ট এসছে, অর্থাৎ যখন ভালো হয়নি তখন নেমেছে। হ্যাঁ, গতকাল না তার আগের দিন একজন প্রশ্ন করেছেন অরবিন্দ ফার্মা এত নামলো কেন। এটা তো কিছু বলার নয়, কেননা দেখুন এই বক্সের মধ্যেই ও ট্রেড করছে কয়েক মাস ধরে, পুরো 2025টা এর মধ্যেই কাটালো, কনসোলিডেশন করছে। সুতরাং এই বক্সের মধ্যে বাড়বে কমবে সেটাই চলছে, যাকে বলে কনসোলিডেশন ফেজের বা ওই চপিনেসের নাচানাচি, সেই ব্যাপারটাই হচ্ছে। কোনো ট্রেন্ড আপাতত কিন্তু চার্টে নেই, সেটা নিজেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর যেটা করবো, হ্যাঁ, কয়েকটা স্টক আজকে খুব
বেড়েছে, কিন্তু তারাও কনসলিডেশন ফেজের মধ্যেই আছে, বাড়লেই যে করতে হবে তা নয়। আভান্তি ফিডস এগুলো নিয়ে আপনারা একটু বলেছেন যে এগুলোর একটু অ্যানালিসিস করুন। দেখুন, আভান্তি ফিড এই জিনিসগুলোকে মেন বিজনেসটা বুঝতে হবে। এদের ইউএস এর সাথে বিজনেসটা অনেকটা চলে। এদের মেনলি মানে কি বলে এক্সপোর্টের বিজনেস। সুতরাং যখনই ওই ইউএস এর সাথে ট্রেড ডিলের ব্যাপারটা এসেছিল তখন একটা গ্যাপ আপে ওপেনিং হয়েছিল এবং তারপর থেকে সেটা মেনটেন করছে। যদিও দেখতে পারেন এইখানে তার বিশাল বুল ফেসটা চলেছিল এই 2010 2000 থেকে 2017-18 পর্যন্ত দারুণ বুল রান চলেছিল। 2 টাকার শেয়ার, মানে এটা অ্যাডজাস্টেড প্রাইস, 2 টাকার শেয়ার 875 টাকা, বুঝতেই পাচ্ছেন সার্কিটে লেগে লেগে অনেক চলেছিল। প্রথম এসেছিল আভান্তি ফিডস, প্রথমে আমি একটু ফলোও করতাম তখন তখন আমার ইউটিউব চ্যানেল হয়নি, সুতরাং আলাদা ব্যাপার। তারপর দেখুন অনেক বছর ধরে কনসলিডেট করলো, বছর, বুঝতে পারছেন, অনেক বছর। তারপর কিন্তু আবার এখানে সেই আগের হাইকে ক্রস করছে, 1018 জিনিসটা ক্রস করছে। সুতরাং নজরে তো রাখা যেতেই পারে, আমি মান্থলি চার্টে এটা আছি, নজরে তো রাখা যেতেই পারে, কিন্তু ওই এটা সুপার ভোলাটাইল, সুপার এই জিনিস। তাই জন্য আমি বলছি মানুষের এরকমও অ্যাপ্রোচ থাকে, আমি অনেককে দেখেছি, যেটা আমারও পছন্দ হয়। ধরুন আমার কাছে 100 টাকা আছে, তাহলে 100 টাকাটা যদি কেউ ইনভেস্টমেন্ট বা একটু মিডিয়াম টার্মের পজিশনাল ট্রেড করে, তাহলে আমি বলবো 20টা স্টকের মধ্যে ধরুন কেউ ভাগ করে রাখলো, প্রত্যেকটা স্টকে 5% করে অ্যালোকেশন। তাহলে কি হবে, সেই স্টকটা যদি আপনি পজিশনাল করছেন, সেই স্টকটা যদি 20%ও নিচে নামে, আপনি সুইং ট্রেড, শর্ট টার্ম সুইং ট্রেড বলছি না, পজিশনাল বলছি, বোঝার চেষ্টা করুন, না হলে 20% নিচে নামবে আর আপনি বসে থাকবেন তা বলি না, কিন্তু আপনার অ্যালোকেশন পুরো পোর্টফোলিওর 5%, তাহলে সেই স্টকটা যদি 20%ও নিচে যায়, তাহলে আপনার কিন্তু মাত্র মাত্র 1% টোটাল পোর্টফোলিওর হিট হবে। এটা, এই অঙ্কটা মনে রাখবেন। তারপর যদি এরকম মাল্টিব্যাগার কেউ পায়, যেখানে ওই মানে কি বলে কয়েক টাকার স্টক কয়েক গুণ হয়ে গেল, 5 গুণ 4 গুণ 5 গুণ, এরকম তো বুল মার্কেটে দেয়, বুল মার্কেট আবার শুরু হলে সেরকম পাবেন। তাহলে তো ওই একটা স্টকই আপনার পুরো পোর্টফোলিওকে টেনে নিয়ে যায়। 20টা স্টক আছে, তার মধ্যে যদি ভালো করে করেন 3-4টে ভালো, 4-5টা ভালো মাল্টিব্যাগার পেয়েও যেতে পারেন। তো এইভাবে একটু অ্যাপ্রোচটা রাখবেন, মিলিয়ে মিশিয়ে। আর যারা শর্ট টার্ম 1-2 সপ্তাহের জন্য বা 3-4 দিনের জন্য সুইং ট্রেড করেন, তাদের অ্যাপ্রোচটা আলাদা থাকবে, তারা তো এত বড় স্টপ লস রাখবে না, তারা অন্যরকম ভাবে রাখবে। ঠিক আছে, অ্যাপ্রোচ কিন্তু আলাদা আলাদা হবে, বেসড অন কি ধরনের আপনি ট্রেডিং করছেন বা কি ধরনের মানসিকতা আপনি রাখছেন। যাই হোক, আচ্ছা, এবার আলোচনা তো কিছু ভালো স্টক নিয়ে করলাম, আজকে যেগুলো একটু খারাপ হয়েছে সেগুলো নিয়ে আলোচনাটা করি। ঠিক আছে, তার মধ্যে এইচইজি, একটু মান্থলি চার্ট থেকে ডেইলি চার্টে আসি। এইচইজি, সেটা নিয়ে আলোচনা করি। দেখুন এগুলো একটু মেটাল জাতীয় স্টক, সুতরাং গ্লোবালি মেটাল বা গ্রাফাইট এইসব দাম যখন একটু কমে বা বাড়ে, তার সাথে সাথে এরা রিয়্যাক্ট করে। সুতরাং মেটাল সেক্টর ইজ ভেরি ভেরি টাফ টু প্রেডিক্ট। ভেল, ভেলে আজকে মনে হয় নিউজ, ওএফএস এর একটা নিউজ এসেছে, ভেল শেয়ারস ফল 6.2%, স্টক অ্যামং টপ লুজার্স অন নিফটি। আমার মনে হয় এখানে, হ্যাঁ, আফটার গভর্নমেন্ট আনভিলস টেক সেল প্ল্যান অ্যাট আ ডিসকাউন্ট, মানে যা দামে চলছে তার থেকে কম দামে ওএফএস এনেছে, এবং ওএফএস সাধারণত কম দামেই হয়। ওএফএস, আবারও বলছি, কোন স্টকে, কোন সরকারি স্টকে স্পেশালি ওএফএস গুলো হয়, সরকারি স্টকে ওএফএস হবে 5 দিন আগে থেকে যে জানবেন তার কোনো সুযোগ নেই। শুধু মার্কেট ক্লোজ হওয়ার পরেই সরকার ঘোষণা করে যে কালকে ওএফএস এই দামে আমরা করছি। আগে কেন করে না? আগে যদি দাম করে দেয় তাহলে তো সেই দিনই দাম অত নিচেই চলে আসবে। সাধারণত মানে সরকার ওই দামে স্টেক সেল করছে, মানে ওর ফেয়ার ভ্যালু ওইখানেই, মানুষ বুঝে যাবে, সুতরাং দাম ওইখানেই নেমে চলে আসবে। তাই জন্য যেদিন স্টেক সেল হবে তারই রাতে তারা করে, সেই দিনই রাতে তারা ঘোষণা করে, আর তাই জন্য সকালের দিকে আনপ্রেসিডেন্টেড মুভ পান। ওটা একটা কি বলে, মানে এটা একটা রিস্ক বলতে পারেন। কেউ যদি ভেল ট্রেডিং এর পারপাসে নিয়ে থাকে তাহলে আহ, সেটা তো একটু খারাপ হবেই, কিন্তু এইগুলো প্রেডিক্ট করা যায় না। ওএফএস সবসময় মার্কেট ক্লোজিং এর পরে ঘোষণা করা হয় নেক্সট দিনের জন্য। আচ্ছা, আচ্ছা, আজকে যদি দেখি এমসিএক্স, দেখুন এমসিএক্স এই কদিন বেড়েছিল, তারপর আবার পড়েছে, এবং বিভিন্ন বিজনেস চ্যানেল আমি দেখছিলাম বেড়েছে যখন তখন এমসিএক্স কে বলছিল, আবার কমার সময় বলে না অনেকে। তো এইটা একটু মাথায় রাখবেন, যেটা বাড়ে সেটা আবার নিয়ম অনুযায়ী কমেও, সুতরাং কারুর কথায় ট্র্যাপড হয়ে যাবেন না। ওকে, টোরেন্ট পাওয়ার,
টোরেন্ট পাওয়ার অনেকটা আজকে পড়েছে, ঠিক আছে। আমার মনে হয় রেজাল্টের একটা ব্যাপার আছে, রেজাল্ট রিসেন্টলি এসেছে তার একটা ব্যাপার আছে। তবে পাওয়ার সেক্টর এমনিতে ভালো, যদিও পাওয়ার সেক্টরের মধ্যে আমার কিন্তু পিএফসি, তারপর এনটিপিসি, এইগুলো আমার প্রথম চয়েস। তা নিয়ে আমি গত ভিডিওতে বলেছি, পাওয়ার সেক্টরের 3টে স্টক নিয়ে মনে হয় আমি আলোচনা করেছি। আমি একটু ফ্রন্ট লাইন আর সিজি পাওয়ার, এনটিপিসি, পিএফসি আর সিজি পাওয়ার, এইগুলোর উপর আমার একটু ভালো লাগে। যদিও স্টপ লস, প্রত্যেকটার স্টপ লস নিয়েও আলোচনা করেছিলাম চার্টে। স্টপ লস ছাড়া এইগুলোকে আমরা দেখবো না, মানে তাকাবোই না স্টপ লস ছাড়া, কারণ এগুলো একটু ভোলাটাইল স্টক হয়। আবার বলছি, সরকারি স্টকগুলো তো আবার একটু অন্যরকম খেলা চলে, ঠিক আছে, সরকারের অনেক কিছুর সাথে জড়িত থাকে ব্যাপার। সুতরাং তাই জন্য স্টপ লস ছাড়া এইসবে কাজ করবেন না। আচ্ছা, আর যদি দেখি কিছু ইন্টারেস্টিং পাই, আচ্ছা সেঞ্চুরি প্লাই, না না, ওকে, হ্যাঁ, মাহিন্দ্রা ফিনান্স নিয়ে অনেকে বলেন। দেখুন স্টকটা সাইডওয়েজ আছে, এই কদিন ফিনান্স সেক্টর অনেকটা বেড়েছিল, তারপর এনবিএফসি, তারপর আবার সাইডওয়েজ হয়ে আছে, এটা তো স্বাভাবিক, ঠিক আছে। এতটা বাড়ার পর 274 টাকার স্টক কয়েক মাসের মধ্যে 400 টাকা হয়ে গেছে, তারপর তো সে একটু দাঁড়াবে, এটা তো খুব স্বাভাবিক। গডফ্রে ফিলিপস, এইটা নিয়ে অনেকে হয়তো বলেন। দেখুন ওই টোবাকো সেক্টর বা এদের মানে তাদের কিন্তু মাঝে মাঝে বাড়ে, ঠিক আছে, কিন্তু ওভারঅল যদি দেখেন কয়েক মাস ধরে এরা কিন্তু নিচের দিকেই আছে। সেম গোজ উইথ আইটিসি। ওকে, আমি আলাদা করে আইটি সেক্টরের নিয়ে আলোচনা করছি না, মোটামুটি ঠিক আছে। 20 মিনিটের ভিডিও হয়ে গেছে, নাহলে আরো বড় হয়ে যাবে। আজকে এখানেই থামালাম। পর পরবর্তীকালে আমি আরো এই ধরনের ভিডিও আনবো, হয়তো কালকে আরো স্টকগুলো নিয়ে আলোচনা করব, সেদিনকে যেগুলো একটু নিউজে থাকবে বা বাড়বে বা কমবে, যাতে আপনাদের একটু টেকনিক্যালি অ্যাওয়ারনেসটা করা যায়। কোনো রকম রেকমেন্ডেশন নয়, আবার বলছি। আর এই সিরিজটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রি অফ কস্টে সাবস্ক্রিপশন যে নিচে বাটন আছে ওটা প্লিজ ক্লিক করে দিন, তাহলে এই সিরিজের ভিডিওগুলো আপনার কাছে ইউটিউব পৌঁছে দেবে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।